আজ ৩রা ডিসেম্বর। এটি জাতির জন্য একটি অন্যতম গর্বের মাস। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এবং আজকের দিবসটি ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস একযোগে উদযাপিত হয়ে থাকে। আজকের এই দিবসে ঠিক আলোচনা অনুষ্ঠান নয়, ছোট আকারের একটি আয়োজন করা হয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক। সেখানে উপস্থিত সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন সদস্যবৃন্দ, উপস্থিত সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার সিনিয়র সহকারী কমিশনার জনাব রিনাত ফৌজিয়া, উপস্থিত রয়েছেন বিভিন্ন এনজিও যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকেন সেই এনজিও ব্যক্তিত্বগণ, উপস্থিত রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এবং যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন প্রতিবন্ধী ভাই ও বোনেরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরুতেই এই বিজয়ের মাসে আমি স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার উদাত্ত আহ্বানে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে এবং এই মাসেই তারা ১৬ই ডিসেম্বর দেখা পেয়েছিল রক্তলাল বিজয়ের। সেই সাথে আমি স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রমহারা মা বোনদের, ১৫ই আগস্টে জীবনদানকারী বঙ্গবন্ধু পরিবার সহ অন্যান্য শহীদদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। একটা সময় মনে করা হতো, আমি আমার জুনিয়র সহকর্মীর কথার সূত্র ধরেই বলছি, যে প্রতিবন্ধীরা হচ্ছে আমাদের সমাজের, আমাদের পরিবারের, দেশের জন্য একটা বোঝা। কিন্তু বর্তমানে সময় এসেছে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন, বাংলাদেশকে তিনি একটি উন্নত বাংলাদেশ, যোগ্য পিতার যোগ্য কন্যা হিসেবে তিনি যে স্বপ্নগুলো আমাদেরকে দেখিয়েছেন এবং যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনি প্রতিবন্ধীদেরকে মেইন স্ট্রিমিং করার জন্য, মূল ধারার সাথে, মূল উন্নয়নের স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্য নানামুখী কার্যক্রম গ্রহণ করেছেন। এখানে আমাদের উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর কিন্তু কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, তাদের সমাজসেবা অধিদপ্তর থেকে কি কি কাজগুলো করা হচ্ছে। যেমন এখানে আমি একটা বিষয়কে খুব রিমার্কেবল হিসেবেই বলবো, যে অটিজমের যে বিষয়টা, অটিজম বিষয়টাই হয়তো অটিজম শব্দটা ২০০৯ সালের পূর্বে আমরা কয়জন শুনেছি এখানে। আমি অন্তত বলবো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ অটিজম বিষয়টা সম্পর্কে মানে ক্ষুদ্রতম জ্ঞানও রাখতাম না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যে সমাজের একটা বড় অংশ অটিজম সমস্যাটা এবং যারা অটিস্টিক বাচ্চারা রয়েছে আমাদের সমাজে, তাদের উন্নয়নের জন্য, তাদের চিকিৎসার জন্য, তাদের সেবার জন্য এবং তাদেরকে মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আপনারা যদি তথ্য উপাত্ত ঘেটে দেখেন, অনেক উন্নত দেশেও সরকারি পৃষ্ঠপোষকতায় এভাবে কাজ করা হয়নি। এবং এটি কিন্তু আমি শুধু এখানে বক্তব্য দেওয়ার জন্য বলছি না, আমার নিজের কয়েকজন কলিগের বাচ্চা অটিস্টিক, তাদের যে উপলব্ধি, তাদের যে কার্যক্রম, সেগুলোকে আমি নিজের চোখে দেখেছি, উপলব্ধি করেছি এবং সরকারি কার্যক্রমগুলো দেখে আমি কিন্তু আজকের এই কথাটি বলছি। তেমনি ভাবে প্রতিবন্ধিতার প্রত্যেকটি সেক্টরকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু টাচ করছেন এবং সেখানে কিভাবে তাদের জীবনমানের উন্নয়ন করা যায়, তাদেরকে দেশের উন্নয়নে এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা যায়, সেখানে কাজ করে যাচ্ছেন। আমাকে এখানে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে, সেখানে আমি দেখলাম যে শুধু নরসিংদী জেলাতেই ২৬,০০০-এর অধিক প্রতিবন্ধী রয়েছে, বিভিন্ন প্রকারের প্রতিবন্ধী রয়েছে এবং তাদেরকে কিন্তু সরকারিভাবে চিহ্নিত করে ইতিমধ্যে তাদের হাতে কার্ড পৌঁছে, স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। এখন অনেকেই হয়তো ভাবেন যে শুধুমাত্র প্রতিবন্ধীদেরকে একটা ভাতা দেওয়ার মাধ্যমেই হয়তো পুনর্বাসন বা কোনো একটা সুযোগ, অনেকের জন্য কিন্তু আসলে এই ভাতাটা তেমন কিছুই না, কিন্তু তাকে যে চিহ্নিত করে সমাজে একটা বিশেষভাবে সুবিধা দেওয়ার বা সুযোগ তৈরি করে দেওয়ার চিন্তাটা, এটা কিন্তু একটা অন্যতম পদক্ষেপ বলে আমি মনে করি। অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে যে আমার সমাজের প্রতিটা মানুষকে নিয়ে চলতে হবে। আমি যে এসডিজির কথা বলছি,
আমি যে উন্নত বিশ্বের কথা বলছি, যে আমি 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করব, সেখানে কিন্তু কাউকে রেখে, সমাজের একটি অংশকে বাকি রেখে বা পেছনে ফেলে রেখে যদি আমরা উন্নয়নের কথা চিন্তা করি, সেটা কখনোই সম্ভব না, এটা সম্পূর্ণ অবাস্তব হবে। তো সেখান থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব দূরদর্শী কাজ শুরু করেছিলেন সেই 2009 সালে। তিনি প্রতিবন্ধীদেরকে চিহ্নিত করে তাদের জন্য যে সেক্টর ওয়াইজ কাজ করা, প্রতিটা সেক্টরকে টাচ করে কাজ করা, সেটা কিন্তু তিনি শুরু করেছেন এবং সেটা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। না শুধু দেখেন, আজকে বাংলাদেশে প্রতিবন্ধীরাও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সম্মানে ভূষিত হচ্ছে এবং তারা দেশের জন্য বিভিন্ন ধরনের পদক অর্জন করে দেশের সম্মানকে আরো বিশ্ব পরিসরে পৌঁছে দিচ্ছে। তো সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার পক্ষ থেকে না, আমি বলবো যে আজকের এই সভায় আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের পক্ষ থেকেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এবং আজকের যে দিবসের প্রতিপাদ্য বিষয়, সেটা কতটা সমসাময়িক হয়েছে দেখেন। আমরা সারা বিশ্ব এখন কোভিড-19 আক্রান্ত, এবং আক্রান্ত না শুধু, যতটুকু আক্রান্ত তার চেয়ে বেশি ভীত সন্ত্রস্ত। এবং এই পরিস্থিতিতে কোভিডকে নিয়েই, কোভিড পরবর্তী বিশ্ব কিভাবে গড়ে তুলতে হবে, সেখানে আমরা বলছি যে আমরা একটি টেকসই বিশ্ব করব, যেখানে আমাদের 2030 সালের মধ্যে লক্ষ্য হচ্ছে আমরা এসডিজির 17টি যে গোল রয়েছে সেগুলো অর্জন করব। কাজে এখানে আমাদেরকে মাথায় কিন্তু এই কোভিড পরিস্থিতিকেও নেওয়া হয়েছে। তো আমার পূর্ববর্তী বক্তা একটা কথা বলছিলেন যে কোভিডের শুরুতে যখন আমরা গৃহবন্দী ছিলাম, এখন হয়তো কিছুটা আমরা বের হয়ে আসছি বা সেই ভয়টাকে অতিক্রম করে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে চলতে হবে সেটা শিখতে বা জানতে সক্ষম হচ্ছি। তার কিন্তু শুরুতে যে ভীতিটা ছিল, এবং আমরা একেবারেই নিজেদেরকে গৃহবন্দী করে ফেলা, বিচ্ছিন্ন করে ফেলা একটা অংশ হিসেবে যে ছিল, প্রক্রিয়া ছিল, সেখানে আমরা কিন্তু অনেকটা উপলব্ধি আসলেই কিন্তু করতে পেরেছি যারা একটু গভীরভাবে চিন্তা করেছি বিষয়গুলোকে, যে একজন ব্যক্তি যার নানান ধরনের শারীরিক প্রতিবন্ধিতা রয়েছে, তাহলে তার জীবনটা কেমন হতে পারে। দেখুন, একজন ব্যক্তি যিনি চোখে দেখতে পান না, তিনি কিন্তু এই পৃথিবীর রূপ, রস, গন্ধ কোনো কিছু আসলে সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। কিন্তু একজন, তার পক্ষেও কিন্তু পৃথিবীকে যে দেয়া সম্ভব, এটা হেলেন কেলার সেই আর কত শত বছর আগে করিয়ে দেখিয়ে গেছেন। তার এত প্রতিবন্ধকতাকে তিনি, তার প্রতিবন্ধিতাকে জয় করে তিনি প্রতিবন্ধী মানুষের জন্য যে অর্জন রেখে গিয়েছেন, এটা সারা বিশ্বে এখনো অনুসরণীয়, অনুকরণীয়। তেমনি ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজের থেকে উপলব্ধি করে বিষয়গুলোকে বাংলাদেশের মানুষের যে বড় একটা অংশ প্রতিবন্ধীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং এখানে আমাদের আজকে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কানন স্যারকে আমি একটু সম্পৃক্ত করব আমার বক্তব্যে। এটা না করলে আমার মনে হয় যে আমার বক্তব্যটা অসম্পূর্ণ থাকবে। কারণ এখানে যে সুইট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি রয়েছে, এই স্কুলটি কিন্তু আমি এসে যা জেনেছি যে এটা অবহিত একটা প্রতিষ্ঠান ছিল, এবং এই প্রতিষ্ঠানটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, তাদেরকে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠানটিকে দাঁড় করানোর জন্য স্যার কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে এই কাজগুলো করে যাচ্ছেন। এটা করে যাচ্ছেন নিজের ভিতরে, তিনি সেই অনুভূতিটাকে লালন করেন বলেই কিন্তু হচ্ছে। এটা তাকে দিয়ে জোর করে, কাউকে দিয়ে কিন্তু এই ধরনের কাজগুলো কখনো জোর করে করানো সম্ভব না। তিনি নিজের ভিতরে এটাকে ধারণ করেছেন, লালন করেছেন, উপলব্ধি করেছেন, আর তার ফলশ্রুতিতেই কিন্তু স্যার এই সুইট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটিকে আরো সুন্দরভাবে পরিচালনার জন্য এবং একটা ভালো ক্যাম্পাস তৈরি করার জন্য, এই শিশুদের উন্নয়নের জন্য কিভাবে কাজ করা যায় সেটা কিন্তু প্রতি মুহূর্তে তিনি চেষ্টা করছেন। আজকে যেসব প্রতিবন্ধী ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে, আমি বলবো যে তারা অনেক সৌভাগ্যবান এজন্য যে তারা আজকে একটা পরিবেশ পাচ্ছে, যে এখানে এসে কথা বলছে, শুনছে, বা তাদের প্রতি দৃষ্টি দেওয়া হচ্ছে, যেটা কিনা আজকে থেকে 10-15 বছর আগে কখনোই চিন্তাই করতো না মানুষ। বরং একটা প্রতিবন্ধী শিশু যদি কোনো পরিবারে জন্মগ্রহণ করত, মনে করা হতো যে সেই পরিবারটা, বিশেষ করে সেই মায়ের উপর অবর্ণনীয় লাঞ্ছনা নেমে আসতো। মনে করা হতো সেই নারীর কোনো পাপের কারণে বা সেই নারীর কোনো দোষের কারণে শিশুটি প্রতিবন্ধী হয়েছে। এই জায়গা থেকে আমরা কিছুটা হলেও সরে এসেছি, সম্পূর্ণভাবে এখনো সরে আসতে পারিনি। এখনো মায়েদেরকেই দোষারোপ করা হয়। একটা বেশ, আমি কিছুদিন আগে একটা সাক্ষাৎকার পড়ছিলাম, বেশ কয়েকজন মা যাদের সন্তান অটিস্টিক,
তাদের সাক্ষাৎকার। তো ওখানে মায়েদের যে কষ্টটা তুলে ধরা হচ্ছিল, বাবারাও কিন্তু একটা পর্যায়ে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু মা কিন্তু কখনো তার সন্তানকে ফেলে দিচ্ছে না। সেই অটিস্টিক বাচ্চাটিকে সে যে কোনো মূল্যে তার জন্য তার সেবা শুশ্রূষা সবকিছু দেখাশোনা সবকিছু সে করে যাচ্ছে, তার নিজের কেরিয়ারকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে। এখানে ডক্টর লিডি হকের কথা হয়তো অনেকে শুনেছেন। তিনি কিন্তু একজন সাধারণ ডক্টর ছিলেন, কিন্তু যখন তার বাচ্চা আদিল রহমান জন্মগ্রহণ করলো এবং মানে তারা বুঝতে পারলেন যে সেই শিশুটি অটিস্টিক, তিনি কিন্তু তার বাচ্চার সেবা দানের জন্য নিজে ইংল্যান্ডে চলে গেলেন এবং অটিজমের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করলেন। এবং এখন কিন্তু বাংলাদেশের যারা স্বনামধন্য অটিজমের উপর চিকিৎসক রয়েছেন তাদের একজন হচ্ছেন ডক্টর লিডি হক। কাজে মায়ের অবদানটা কিন্তু এখানে অনস্বীকার্য, যে একজন মা তার সন্তানকে, প্রতিবন্ধী সন্তানকে যদি সঠিক ভাবে পরিচালনা করতে পারে এবং সেই সহযোগিতাটা যদি আমরা সকল পর্যায় থেকে তাকে করতে পারি, ওই মায়ের পাশে দাঁড়াতে পারি, শুধু প্রতিবন্ধী যে সন্তানটি রয়েছে বা যে মানুষটি রয়েছে তার পাশে না, তার মায়ের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে কিন্তু সেই সন্তানটিকে মেইনস্ট্রিমিং করার যে কথাটা বলছি, যে মন স্রোতধারার সাথে